গাজার একমাত্র সচল হাসপাতালে ইসরায়েলি বিমান হামলা, ডাক্তার নার্স সহ জিম্মি ৫৫ জন। অবশেষে চাপের মুখে সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে সম্মত নেতানিয়াহু। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরান কথার লড়াই, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার হুঁশিয়ারি ওয়াশিংটনের। অবাস্তব প্রত্যাশা মন্তব্য তেহরানের। প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি হাড়েও ছড়িয়ে পড়েছে ক্যান্সার। গাজায় ইসরায়েলের নতুন অভিযান গিডিয়ানস চ্যারিয়টের মূল টার্গেট হয়ে উঠেছে হাসপাতাল। কোনো ক্রমে সচল চিকিৎসা কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার মিশনে নেমেছে নেতানিয়াহু বাহিনী। প্রাণ ভয়ে পালাতে বাধ্য হচ্ছে গুরুতর অসুস্থরাও। হামলার টার্গেট হচ্ছে জনবহুল আশ্রয় শিবিরগুলো। উপত্যকার বিভিন্ন প্রান্তে বোমা ও গোলার আঘাতে রোববার ১৫০ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। সোমবার ভোররাত থেকে প্রাণ হারিয়েছে আরও ২৩ ফিলিস্তিনি। গাজা ইসরায়েলি আগ্রাসনের নতুন রূপ অপারেশন গিডিয়ানস চ্যারিয়ট। টানা চতুর্থ দিনের মতো পূর্ণ শক্তিতে পরিচালিত হচ্ছে তেল আবিবের বর্বরতম এই অভিযান। উত্তর গাজার পথে পথে নেমেছে ইসরায়েলের দানবীয় ট্যাঙ্ক বহর। গাজা দখলে সর্বোচ্চ শক্তি প্রয়োগে এই স্থল অভিযান বলে জানিয়েছে আইডিএফ। জিম্মি মুক্তি ও হামাসের নেতৃত্বকে গুড়িয়ে দিয়ে গাজা যুদ্ধে সমস্ত লক্ষ্য অর্জন করা হবে। আগের অভিযান মাইট অ্যান্ড সোর্ড থেকে আমরা গিডিয়নস চ্যারিয়টসে প্রবেশ করেছি। গাজায় সামরিক উপস্থিতি আরও জোরদার করা হবে। পুরো উপত্যকাকে কৌশলগতভাবে বিভিন্ন খণ্ডে বিভক্ত করা হবে। গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। এর আগে গিডিয়নস চ্যারিয়ট অভিযানের তৃতীয় দিন মৃত্যু হয় ১৫০ শতাধিক ফিলিস্তিনির। গাজার হাসপাতালগুলো ছিল এদিনের হামলার প্রধান টার্গেট। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় উত্তর গাজার একমাত্র সচল ইন্দোনেশিয়ান হাসপাতালের প্রধান ফটক এবং দেয়ালের একাংশ। ৪ চিকিৎসক ও ৮ নার্স সহ হাসপাতালের ভেতর অন্তত ৫৫ জনকে জিম্মি করে রেখেছে আইডিএফ। প্রাণ ভয়ে অসুস্থ অবস্থাতেই বেরিয়ে যাচ্ছেন রোগীরা। দক্ষিণেও চলছে নৃশংসতা। খান ইউনিসে ৪০ দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ব্যাপক ক্ষতিগ্রস্ত অঞ্চলটির আল নাসের হাসপাতাল। কোনো সতর্কবার্তা ছাড়াই মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবির দেইর আল বালাতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে জাবালিয়ার আশ্রয় ক্যাম্পেও। গাজা দখলে গেল শুক্রবার থেকে শুরু হয় ইসরায়েলের অপারেশন গিডিয়নস চ্যারিয়ট। দখলি অভিযান বাস্তবায়নে থাকবে ৩টি ধাপ। প্রথম ধাপে পপুলেশন মবিলাইজেশন। সে লক্ষ্যেই উত্তর গাজায় সমান তালে চলছে উচ্ছেদ কার্যক্রম। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের চাপ ও তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে গাজায় সামান্য ত্রাণ প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়। যদিও বিবৃতিতে দাবি করা হয় গাজায় যাতে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি না হয় সে কারণে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তেল আবিবের নতুন অভিযান গিডিয়ানস চ্যারিয়টকে আরও সফল করতে খাবার সহ অন্যান্য সহায়তা দরকার বলেও মন্তব্য করেছে দেশটির সামরিক বিভাগ। গাজায় ত্রাণ প্রবেশের সিদ্ধান্ত জানানো হলেও স্পষ্ট নয় ঠিক কবে নাগাদ তা সরবরাহ করা হবে। গেল মার্চের ২ তারিখ থেকে গাজায় সকল ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল। খাবারের অভাবে অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ ৫৭ জনের। গাজায় যুদ্ধ বন্ধে রাজি ইসরায়েল, তবে হামাসকে বেশ কিছু শর্ত এঁটে দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থায়ী আগ্রাসন থামাতে নিরস্ত্রীকরণ তো করতেই হবে, সেই সাথে উপত্যকাও ছাড়তে হবে হামাস সদস্যদের। একই সাথে মুক্তি দিতে হবে সকল জিম্মিদের। তেল আবিবের এমন শর্তের বিপরীতে এখনো কোনো মন্তব্য করেনি ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠীটি। হামাস নির্মূলের অজুহাতে গাজায় দীর্ঘ ১.৫ বছর চলছে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ গেছে ৫৩,০০০ ফিলিস্তিনির। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা কয়েক হাজার মরদেহ। লক্ষ্য পূরণে অনেকটাই ব্যর্থ তেল আবিব। হামাস সদস্যের এই উপস্থিতি তারই প্রমাণ। বাধ্য হয়ে যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ই মার্চ পুনরায় হামলা শুরু করে আইডিএফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পর সম্প্রতি যা আরও জোরালো হয়। এদিকে কাতারে চলমান আলোচনার মাঝেই গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। আর স্থায়ীভাবে যুদ্ধবন্ধে আগে থেকেই দাবি জানিয়ে আসছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।
এবার তেল আবিব জানালো উপত্যকায় যুদ্ধবন্ধে রাজি তারা। যুক্তরাষ্ট্রের দেয়া অস্থায়ী কিংবা হামাসের স্থায়ী দুই প্রস্তাবেই সম্মত নেতানিয়াহু প্রশাসন। বিনিময়ে দেয়া হয়েছে বেশ কিছু কঠিন শর্ত। স্থায়ীভাবে আগ্রাসন বন্ধ চাইলে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে হামাসকে, করতে হবে অস্ত্র সমর্পণ, পাশাপাশি উপত্যকা ছেড়ে বেছে নিতে হবে নির্বাসিত জীবন। আর সব জিম্মিকে একসাথে ছাড়ার শর্ত তো রয়েছেই। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এসব দাবি। এর আগে গাজায় স্থায়ীভাবে যুদ্ধবন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার সেই অবস্থান থেকে সরে আসতে দেখা গেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে ইরান। পরমাণু ইস্যুতে সমঝোতায় দুদেশের চলমান দৌড়ঝাঁপের মধ্যেই এই ঘোষণা দিল তেহরান। কোনোভাবেই ইরানের অবৈধ পরমাণু কর্মসূচি মেনে নেওয়া হবে না, পাল্টা হুঁশিয়ারি ওয়াশিংটনের। সম্প্রতি দফায় দফায় বৈঠকের পরও কোনো সুফলতা মেলেইনি, উল্টো দুই দেশের পাল্টাপাল্টি কথার লড়াইয়ে তুঙ্গে পৌঁছেছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি ইস্যুতে চলছে যুক্তরাষ্ট্র ইরানের কূটনৈতিক দৌড়ঝাঁপ। এরই মধ্যে 4 দফায় ওমান এবং ইটালিতে আলোচনায় বসে ওয়াশিংটন তেহরান। তবুও কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেনি শত্রুভাবাপন্ন দেশ দুটি। যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, কোনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না ইরান, বন্ধ করতে হবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও। ইরানি প্রতিনিধিদের সাথে প্রতি দফা বৈঠকেই এই দাবি জানিয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। আমরা একটি সমাধানে পৌঁছাতে চাই এবং সেটি সম্ভব হবে বলে মনে করি। এর জন্য আমাদের শর্ত মানতে হবে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, 1%ও না, কেননা এটি করলে তেহরান অস্ত্র হাতে পাবে। আমরা তা হতে দেব না। কিন্তু ওয়াশিংটনের হুমকি ধামকি থোড়াই কেয়ার করছে তেহরান। ইউরেনিয়াম মজুতের অবস্থানে অনড় খামেনি প্রশাসন। আমার বিশ্বাস স্টিভ উইটকফ আলোচনার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবেই। কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে না। তারা যদি এটা নিশ্চিত করতে চায়, আমরা সহযোগিতায় প্রস্তুত, কিন্তু অবাস্তব প্রত্যাশা পূরণ করা যাবে না। অবশ্য ট্রাম্প প্রশাসনের দাবি, কূটনৈতিক পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, এড়ানো হচ্ছে সংঘাতের পথ। প্রেসিডেন্ট এ ব্যাপারে স্পষ্ট। তিনি এই সংকট কূটনৈতিকভাবে এবং সংলাপের মাধ্যমে সমাধান করতে চান। ইরানের সর্বোচ্চ নেতাকে এই বিষয়ে চিঠিও দিয়েছেন। আমি নিজে সেই বার্তা পৌঁছে দিয়েছি। শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম নিশ্চিতে 2015 সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা 6 দেশের সাথে চুক্তি করে ইরান, যা জেসিপিওএ নামে পরিচিত। কিন্তু ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদে 2018 সালে চুক্তিটি থেকে বেরিয়ে যায় যুক্তরাষ্ট্র। ইরানের উপর জারি হয় একের পর এক নিষেধাজ্ঞা। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আরও 7 জনকে গ্রেফতার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। দেশটির 3 রাজ্যে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। আটককৃতরা সবাই হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। অর্থের বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে সামরিক স্থাপনা সহ সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। আটককৃতদের মধ্যে কেউ কেউ নিরাপত্তা কর্মী, ব্যবসায়ী এবং ছাত্র। সম্প্রতি তাদের অনেকেই পাকিস্তান ভ্রমণ করেছেন। এর আগে শনিবার গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক করা হয় জ্যোতি মালহোত্রা নামের এক নারী ব্লগারকে। পাকিস্তানি হাইকমিশনের কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ভারতের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যর্থতার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও। উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় পথ পরিবর্তন করে ভূমিতে নেমে আসে স্যাটেলাইটবাহী রকেট। ব্যর্থতার কারণ নিয়ে এখনো স্পষ্ট কোনো মন্তব্য করেনি সংস্থাটি। খতিয়ে দেখা হচ্ছে আইএসআরও এর বহুল আলোচিত এই মিশন ব্যর্থ হওয়ার কারণ। ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল স্যাটেলাইট EOS-9। মহাকাশের দিকে যাত্রা করল বাহন PSLV C-61 রকেট। টানটান উত্তেজনা ভারতীয় মহাকাশ সংস্থা আইএসআরও কর্মীদের মধ্যে। কিন্তু হঠাৎ বাধল বিপত্তি। ভূমিতে নেমে আসতে শুরু করল রকেটটি। মিশনের শুরুতে ঠিকঠাক থাকলেও উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। এই যাত্রায় মহাকাশে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হলো স্যাটেলাইটটি। কেন ব্যর্থ হলো আইএসআরওর বহুল আলোচিত এই মিশন? চলছে চুলচেরা বিশ্লেষণ। PSLV C-61 রকেট সফলভাবে উড্ডয়নে 4টি ধাপের মধ্য দিয়ে যেতে হতো,
কিন্তু তৃতীয় ধাপে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা এই মিশনে ব্যর্থ হই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পৃথিবী পৃষ্ঠ থেকে 997 কিলোমিটার দূরত্বে ছিল EOS 9 এর গন্তব্য। সেখান থেকে পৃথিবীকে পর্যবেক্ষণ ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কথা ছিল 1700 কেজি ওজনের স্যাটেলাইটটির। এর আগে আরও দুবার এমন ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল PSLVর। 1993 সালে সফটওয়্যারজনিত ত্রুটির কারণে এবং 2017 সালে কক্ষপথ পরিবর্তনজনিত সমস্যার কারণে লক্ষ্যে পৌঁছাতে বিফল হয় একই মডেলের রকেট। মহাকাশ গবেষণায় চীন, রাশিয়ার মতো শক্তিধর রাষ্ট্রের সাথে পাল্লা দিতে সম্প্রতি একাধিক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে ভারত। এরই মধ্যে মঙ্গল গ্রহ অভিযানে বড় সাফল্যও পেয়েছে তারা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। অনিরাময়যোগ্য ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রোস্টেট ক্যান্সারের চতুর্থ ধাপে আছেন তিনি। শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি এরই মধ্যে জ্যাদ ছড়িয়েছে হাড়ে। রোববার জো বাইডেনের ব্যক্তিগত কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। গেল সপ্তাহে মূত্র সংক্রান্ত জটিলতায় ডাক্তারের শরণাপন্ন হন 82 বছর বয়সী বাইডেন। নানা পরীক্ষা নিরীক্ষার পর শুক্রবার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয় তার শরীরে। কিছুদিন আগেও ছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার ব্যক্তি। বার্ধক্যজনিত রোগ ছিল, কিন্তু মরণব্যাধিতে যে ভুগতে হবে একদিন তা হয়তো ভাবতে পারেননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব ছাড়ার মাত্র 5 মাসের মাথায় ধরা পড়ল প্রাণঘাতী প্রোস্টেট ক্যান্সার। কয়েকদিন ধরে প্রস্রাবজনিত জটিলতায় ভুগছিলেন 82 বছর বয়সী বাইডেন। গেল সপ্তাহে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল চতুর্থ ধাপের প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যা আর নিরাময়যোগ্য নয়। ক্যান্সার যখন হাড়ে ছড়িয়ে যায় তখন এটি চতুর্থ পর্যায়ে পড়ে। এর মানে হলো এটিকে আর সারিয়ে তোলা সম্ভব না। বর্তমানে এর কোনো চিকিৎসাও নেই। আপনি চিকিৎসার মাধ্যমে কয়েক বছর ক্যান্সার নিয়ন্ত্রণে রাখতে পারবেন। 2 থেকে 3 বছর, ভাগ্যবান হলে 5 থেকে 6 বছর পর্যন্ত বাঁচা যায়। ক্যান্সার শনাক্তের পর সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছে বাইডেনের পরিবার। শরীরের বিভিন্ন অংশের পাশাপাশি হাড়েও ক্যান্সার ছড়িয়েছে বাইডেনের, ফলে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন তিনি। মেটাস্টেটিক ক্যান্সারযুক্ত রোগীদের সাধারণত 5 বছর পর্যন্ত বেঁচে থাকার হার প্রায় 37%। যারা একদমই কম ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ক্যান্সার কোথাও ছড়ায়নি, তাদের ক্ষেত্রে এটি নিরাময়যোগ্য। বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় 100%। বাইডেনের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশ্যে এলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুঃখ প্রকাশ করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। 2015 সালে মস্তিষ্কের ক্যান্সারে বড় ছেলে বিউ বাইডেনকে হারান জো বাইডেন। অনিক রহমান, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে শনাক্ত করেছে FBI। সন্দেহভাজন ব্যক্তি 25 বছর বয়সী এডওয়ার্ড বার্টকুস। রোববার এক বিবৃতিতে FBI জানিয়েছে নিহিলিজম বা শূন্যবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন ওই ব্যক্তি। তাকে ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। বিস্ফোরণে এডওয়ার্ডেরও মৃত্যু হয়েছে বলে ধারণা করছে FBI। গেল শনিবার পাম স্প্রিংস স্বাস্থ্যকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে নিহত হয় একজন। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলের দিকে লক্ষ্য করে রাখা ছিল একটি মোবাইল ফোন। উদ্দেশ্য ছিল বিস্ফোরণের ভিডিও রেকর্ড করা। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট। জানান 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সোমবার স্থানীয় সময় সকালে ফোনে বিশদ আলোচনা করবেন রুশ প্রেসিডেন্টের সাথে। এরপর আলাদাভাবে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও। এর আগে তুরস্কে আয়োজিত দুদেশের যুদ্ধবিরতির আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সে আলোচনায় পুতিন না যাওয়ায় যোগ দেননি তিনিও। এদিকে রোমে পোপ লিওর অভিষেক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর পর ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া।
প্রায় ৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেন দুদেশের সাথে আলোচনায় বসার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্ভাব্য আলোচনার ঠিক আগের দিন এই হামলা চালিয়েছে মস্কো। রোববার ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে কমপক্ষে 273টি ড্রোন ছুড়েছে মস্কো, জানায় ইউক্রেনের বিমান বাহিনী। এ ঘটনায় নিহত হয়েছে একজন, ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, স্থাপনা। অন্যদিকে দোনেৎস্ক অঞ্চলের বাহাতির শরণার্থী শিবির দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। প্রতিহত করেছে ইউক্রেনের ছোড়া অন্তত 75টি ক্ষেপণাস্ত্র। রাশিয়ার উপর আরও জোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বহু শক্তিধর রাষ্ট্রের নেতারা। সোমালিয়ায় সেনা নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে 13 জন। রোববার রাজধানী মোগাদিসুর দামানো সেনাঘাঁটিতে এই ঘটনা হয়। ঘাঁটির বাইরে নিয়োগের অপেক্ষায় দাঁড়ানো তরুণ সেনাদের সারিতে দাঁড়িয়ে এই হামলা চালায় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায় বিকট বিস্ফোরণে মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি। চারদিকে সৃষ্টি হয় বিশৃঙ্খলা। এ ঘটনায় গুরুতর আহত হয় অন্তত 30 জন। তাদের হাসপাতালে নিয়ে গেলে তাৎক্ষণিকভাবে মারা যায় 6 জন। এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ। গ্রিসের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে রাশিয়া। বাল্টিক সাগরে রুশ জলসীমায় আটক করা হয় এস্তোনিয়া থেকে ছেড়ে আসা গ্রিন অ্যাডমায়ার নামের জাহাজটি। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রিসের মালিকানাধীন হলেও নৌযানটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। নেদারল্যান্ডসের রটারডেমে যাওয়ার কথা ছিল জাহাজটির, তবে জানানো হয়নি আটকের কারণ। ওই নৌরুটে জাহাজ চলাচলে রাশিয়ার সাথে এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের চুক্তি ছিল। সাধারণত এস্তোনিয়ার সামুদ্রিক জলসীমার অগভীর অঞ্চল এড়াতে রুশ জলসীমা ব্যবহার করে থাকে বড় মালবাহী নৌযানগুলো। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার শ্যাডো ফ্লিটের অংশ সন্দেহে দেশটির একটি জাহাজ আটকানোর চেষ্টা করে এস্তোনিয়ার নৌবাহিনী, যা ছাড়িয়ে নিতে যুদ্ধবিমান পাঠায় মস্কো। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেই জাহাজটিকে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে ফাইটার জেটটি।